হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিওগ্রাফি মিনিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোলের বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও গুরুত্ব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এই ভিডিওটার পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বায়ুমণ্ডল কাকে বলে? তো মণ্ডল পাড়ার ওপর দিয়ে যে বায়ু বয়ে যায় তাকে বলা হয় বায়ুমণ্ডল। না, বিষয়টা ঠিক সেরকম না। মাধ্যমিকের এক সময় খাতা দেখছিলাম, তো খাতা দেখতে দেখতে এক ছেলে বায়ুমণ্ডল কাকে বলে তার প্রতি উত্তরে এই প্রশ্নই লিখেছিল। তো একদমই বিষয়টা সেটা না। বায়ুমণ্ডল হলো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীকে চাদরের মতো বেষ্টন করে আছে যে গ্যাসীয় স্তরের উপাদান তাকে বলা হয় বায়ুমণ্ডল, বা সেই স্তর বায়ুমণ্ডল নামে পরিচিত। বায়ুমণ্ডলের বিভিন্ন ভাগ রয়েছে। বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, নানান জৈব এবং অজৈব বস্তুকণা এবং বিভিন্ন বস্তুর যান্ত্রিক মিশ্রণ। বায়ুমণ্ডল তিনটি উপাদানে বিভক্ত। কি কি? এক গ্যাসীয়, দুই জলীয় বাষ্প এবং তিন কঠিন বস্তু। ব্যাস এইটুকু। এই প্রশ্নগুলো 2 থেকে 2.5 নাম্বার করে এসে থাকে। এবং পরবর্তী প্রশ্ন কি? ধূলিকণা বা এরোসোল কি? দেখো, অ্যারো শব্দের অর্থ হলো বাতাস এবং সল শব্দের অর্থ হলো বাতাসে ভাসমান সূক্ষ্মাতিসূক্ষ্ম কঠিন বস্তুকণা। অতএব এটা বলা যায় যে এরোসোল হলো বাতাসে ভাসমান অতিসূক্ষ্ম কঠিন বস্তুকণা। এই এরোসোলের উৎপত্তি কোথা থেকে হয়? যদি আমরা বিভিন্ন শিল্পাঞ্চল দেখি, সেই শিল্পাঞ্চল থেকে যে ছাই বের হয়, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোলাঘাট, পশ্চিমবঙ্গের যে কোলাঘাট রয়েছে সেখান থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ছাই বেরোয় সেগুলোকে আমরা এরোসোল বলতে পারি। এরোসোলের যদি বৈশিষ্ট্য হিসাবে তাহলে তুলে ধরি, কী ধরবো আমরা? এরোসোল হলো অতি ক্ষুদ্র জলাকর্ষী কেন্দ্রাণু। এদের আশ্রয় করে জলকণা আয়তনে বৃদ্ধি পায়। এদের জন্য সূর্যের আলোকরশ্মি বিচ্ছুরণের ফলে আকাশ নীল দেখায়। যে আকাশে যে স্ক্যাটারিং ঘটে থাকে, এদের জন্য স্ক্যাটারিংগুলো ঘটে থাকে। আচ্ছা, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের শতকরা পরিমাণ। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের শতকরা পরিমাণ। বায়ুমণ্ডলে অনেক ধরনের গ্যাস রয়েছে, কিন্তু প্রধানত যে গ্যাসগুলো পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড। বায়ুতে নাইট্রোজেন সব থেকে বেশি রয়েছে। নাইট্রোজেন কত রয়েছে বায়ুতে? 78.08% নাইট্রোজেন রয়েছে বায়ুতে। অক্সিজেন কত রয়েছে? 20.94%। আর্গন কত রয়েছে? 0.93%। এবং কার্বন কত রয়েছে? 0.03%। পরিবেশে আরও অনেক বায়ু রয়েছে, তো প্রধানত এই বায়ুগুলোই রয়েছে যেগুলো পরীক্ষার তোমাদের এসে থাকে। ভ্যান অ্যালেন বেল্ট কি? ভ্যান অ্যালেন বেল্ট 1956 সালে জেমস ভ্যান অ্যালেন এক্সোস্ফিয়ারের ওপরে আরেকটি বায়ুমণ্ডলীয় স্তর ম্যাগনেটোস্ফিয়ারের অস্তিত্বের কথা বলেন। এই ম্যাগনেটোস্ফিয়ারের অস্তিত্বটাকেই ভ্যান অ্যালেন বেল্ট হিসাবে দেখো। এরপরে যে প্রধান প্রশ্নটা এসে থাকে বায়ুমণ্ডল থেকে, সেটা কি? সেটা হলো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা যায়। এই যে এই নোটসটা পড়াবো, এই নোটসটা পড়লে আর অন্য কোনো নোটস দরকার হবে না পড়ার জন্য। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে সমমণ্ডল এবং বিষমমণ্ডল। সমমণ্ডল কি? গ্রিক শব্দ হোমো মানে সম এবং স্পিয়ার মানে মণ্ডল, এর থেকে সমমণ্ডল নামটা হয়েছে। অবস্থান কি? ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার উঁচুতে এই সমমণ্ডল অবস্থান করে থাকে। একই অর্থে সমপ্রকৃতির হওয়ার কারণে একে সমমণ্ডল বলা হয়। বৈশিষ্ট্য কি? এখানে বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায়ই একই থাকে। বিভিন্ন গ্যাসগুলির মধ্যে N2 পরিমাণ সবথেকে বেশি থাকে। এছাড়াও অক্সিজেন O2 পরিমাণ সবথেকে বেশি থাকে। সামান্য পরিমাণে নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, ক্রিপ্টন, রেডন, এছাড়াও সামান্য পরিমাণ CO2 লক্ষ্য করা যায়। ধূলিকণা এবং কার্বন ডাইঅক্সাইডও লক্ষ্য করা যায়। এরপরে কি রয়েছে? বিষমমণ্ডল বা হেট্রোস্ফিয়ার। গ্রিক শব্দ হেট্রো কথার অর্থ হলো বিষম এবং স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল। অবস্থান কি? বায়ুমণ্ডলের 100 থেকে 110,000 কিলোমিটার পর্যন্ত এই বিষমমণ্ডলের অবস্থান লক্ষ্য করা যায়।
আচ্ছা, এরপরে কি রয়েছে, এই বিশ্বমণ্ডলের কয়েকটি উপস্তরে ভাগ করা যায়। সমমণ্ডল, বায়ুমণ্ডলে দুটো স্তর রয়েছে, একটা সমমণ্ডল একটা বিষমমণ্ডল। কিন্তু আবার বিষমমণ্ডলকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। আণবিক নাইট্রোজেন স্তর সব থেকে নিচের স্তর, আর হাইড্রোজেন স্তর সব থেকে ওপরের স্তর। এই সমস্ত নোটসটা আমি পিডিএফ আকারে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করব। তো যারা এখনও টেলিগ্রাম গ্রুপের জয়েন করনি তারা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। নিচের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা দেওয়া থাকবে। যদি সেই লিঙ্কে ক্লিক করে না খোলে তাহলে তোমরা কি করবে, ওই লিঙ্কটা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে জিওগ্রাফি মিনিয়া। আর ভিডিওটাকে সবাই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আচ্ছা, তো এগুলো গেল। এবং উষ্ণতার তারতম্য ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিন্যাস, এটা হচ্ছে পরীক্ষায় সব থেকে তোমাদের বেশি এসে থাকে। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর কোন স্তরের তাপমাত্রা বৃদ্ধি পায় আবার কোন স্তরের তাপমাত্রা হ্রাস পায়, এর উপর ভিত্তি করে পিটারসন বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করেছে। কি কি? এক হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আবার 1962 সালে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 4টা ভাগে ভাগ করেছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। নিম্নে বায়ুমণ্ডলীয় স্তরের যে বিবরণ সেটা করা হলো। দেখো ফার্স্ট যেটা রয়েছে, দেখো আমি এই নোটসটা কেন এত বড় বড় করে তোমাদেরকে করাচ্ছি, কারণ যাতে তোমরা এই একটা প্রশ্নের উত্তর দ্বারাই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সলভ করতে পারো। যদি খালি ট্রপোস্ফিয়ার পড়ে থাকে, ট্রপোস্ফিয়ারে কী কী আসতে পারে, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য সহ অন্যান্য সব কিছু যেগুলো তোমরা কমপ্লিট করতে পারো। তো ট্রপোস্ফিয়ার কি? গ্রিক শব্দ টপোস কথার অর্থ হলো মিক্সিং বা মিশ্রণ, অর্থাৎ পরিবর্তনশীল, এবং স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল, অর্থাৎ ট্রপোস্ফিয়ার হলো সদা পরিবর্তনশীল মণ্ডল। অবস্থান কি? এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর। এই স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 16 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার। খুব মন দিয়ে দেখবে যে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ট্রপোস্ফিয়ারের অবস্থান কত, সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারের অবস্থান যদি গড় অবস্থান লেখে তাহলে কিন্তু তোমরা গড় অবস্থান 8 কিলোমিটার বলবে, কিন্তু যখনই বলবে এটা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান কত, 16 কিলোমিটার এবং মেরু অঞ্চলে অবস্থান 8 কিলোমিটার। বৈশিষ্ট্য কি? এই স্তর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। এই স্তরের উচ্চতা যত বাড়বে উষ্ণতা তত কমতে থাকে। উষ্ণতা কমার হার প্রতি কিমিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 1 কিলোমিটার যদি আমরা উপর দিকে উঠি তাহলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। বায়ুমণ্ডলে 75% পদার্থ এই স্তর থেকে এই স্তরে থাকে। 75% পদার্থ। বায়ুমণ্ডলের এই স্তরের ঘনত্ব সব থেকে বেশি। বায়ুমণ্ডলের 3/4 গ্যাসীয় পদার্থ এবং সমস্ত ধরনের এরোসেল এই স্তরেই অবস্থান করে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুপ্রবাহের গতিবেগও বৃদ্ধি পায়। আচ্ছা, গুরুত্ব যদি বলে যে ট্রপোস্ফিয়ার যে রয়েছে বায়ুমণ্ডলে তার সবথেকে বড় গুরুত্ব কি? ট্রপোস্ফিয়ারের গুরুত্ব কি? জলীয় বাষ্পের উপস্থিতিতে এরোসেল লক্ষ্য করা যায়। ঘনীভবনের সমস্ত প্রক্রিয়া, মেঘ, শিশির, কুয়াশা প্রভৃতি এখানে লক্ষ্য করা যায়। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 9 থেকে 14 কিলোমিটার বেগে 9 থেকে 14 কিলোমিটার তীব্র গতিবেগ সম্পন্ন জেট বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, এরপরে কি রয়েছে? ট্রপোপোজ। ট্রপোপোজ কি? আচ্ছা, ট্রপোস্ফিয়ারের ওপরে কি থাকে? ট্রপোস্ফিয়ারের ওপরে কি থাকে? ট্রপোস্ফিয়ারের ওপরে সবসময় কি থেকে থাকবে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে অঞ্চলটা সেটাকে ট্রপোপোজ বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নসীমা, এটাকেই ট্রপোপোজ অঞ্চল বলবো। বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া আছে। আমরা যে ছবিটা একটা লক্ষ্য করতে পারছি, দেখো এখানে ট্রপোস্ফিয়ার, তারপরে ট্রপোপোজ, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোপোজ, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে মেসোপোজ, তারপরে আয়নোস্ফিয়ার। এরকম করে আঁকলে ছবিটা দেখতেও ভালো লাগবে আর পরীক্ষক বুঝতেও পারবে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান, এটি ট্রপোপোজের ওপরে অবস্থিত, যা 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য কি? দেখো বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে এবং এখানে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই স্তরে কোনো প্রধান আবহাওয়া সংক্রান্ত বিষয় না থাকায় স্তরটিকে নিচের দিকে দুর্বল বায়ুপ্রবাহ এবং শিরাম মেঘ দেখা যায়।
যেটা এই স্তরটাকে অনেক সময় শান্ত বলয় বলা হয়ে থাকে। স্তরটির 15 থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওজোন গ্যাস বা O3 ঘনত্ব সর্বাধিক থাকার জন্য একে ওজোন স্তরও বলা হয়। এই স্তরে তাপমাত্রা বাড়ার প্রধান কারণ হলো এখানে ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই স্তরটি সূর্যের ক্ষতিকারক আলোক রশ্মি কে শোষণ করে এবং জীবজগৎকে ক্ষতিকরের হাত থেকে রক্ষা করে। O3 বা ওজোন স্তর যে রয়েছে সেটা কি করে, সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়ার ফলে কি হবে, অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়ার ফলে যে অতিবেগুনি রশ্মির ফলে যে ক্ষতিগুলো হয় আলট্রাভায়োলেট রের ফলে, যেমন ক্যান্সার, দৃষ্টিহীনতা, এই সমস্তগুলো হয় না। কার জন্য? O3 জন্য বা ওজোন স্তরের জন্য। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের গুরুত্ব কি? সব থেকে ট্রপোস্ফিয়ারের বড় গুরুত্ব হলো ট্রপোস্ফিয়ারে O3 থাকার জন্য। ট্রপোস্ফিয়ারের গুরুত্ব কি? ট্রপোস্ফিয়ারের গুরুত্ব যদি আমরা বলে থাকি, ট্রপোস্ফিয়ারে অবস্থিত O3 সূর্য থেকে নির্গত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বাড়ার ফলে বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা, তুষারপাত না থাকায় অঞ্চলটি শান্ত প্রকৃতির হয়, ফলে তীব্র গতিবেগ সম্পন্ন জেট বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, এরপরে কি রয়েছে? স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজ কাকে বলে? ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝখানে যে স্তর রয়েছে তাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজের ঊর্ধ্বসীমা 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের অবস্থান। এই স্তরটি স্ট্র্যাটোপোজের ঊর্ধ্বে অবস্থিত, প্রায় 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। উষ্ণতা হ্রাস পেতে পেতে 80 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পেয়ে প্রায় -90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চলে যায়। এই স্তরে বায়ুর চাপ খুব কম। 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে বায়ুর চাপ 1 মিলিবার থেকে কমে 0.01 মিলিবারে পরিণত হয়। আচ্ছা, এই স্তরে গুরুত্ব কি রয়েছে? এই স্তরে গুরুত্ব রয়েছে মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা সমস্ত ধরনের উল্কাপিণ্ড এই স্তরে এসে নেমে যায়। যেহেতু এই স্তরের যে উষ্ণতাটা রয়েছে সেটা হচ্ছে -90 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলস্বরূপ কি আকাশ থেকে যতরূপ তোমার যে উল্কাপিণ্ড, গ্যাসীয় উল্কাপিণ্ড, উত্তপ্ত উল্কাপিণ্ড যে নেমে আসবে, সেগুলো সব কি হবে? সেগুলো এই স্তরে এসে -90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য একেবারে বিলীন হয়ে যাবে, ছায়ায় পরিণত হবে। মেসোপোজ কি? মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে যেখানে তাপমাত্রা -90 ডিগ্রি সেন্টিগ্রেড স্থির হয়, উষ্ণতা আর কমে না, এই স্তরটিকে মেসোপোজ বলে। এর উপর উষ্ণতা আবার বৃদ্ধি পেলে প্রকৃতপক্ষে মেসোপোজই সমমণ্ডলের শেষ সীমা। এর উপরে শুরু হয়েছে হেড্রোস্ফিয়ার। আচ্ছা, এখানে তাহলে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে মেসোপোজের শেষ সীমা কোনটা? মেসোপোজের শেষ সীমা মানে মেসোপোজ যেখানে শেষ সেখানে তোমার সমমণ্ডল শেষ। এরপরে শুরু হচ্ছে হেড্রোস্ফিয়ার। হেড্রোস্ফিয়ার শুরু হয় কোথায়? থার্মোস্ফিয়ার থেকে। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। অবস্থান কি? মেসোপোজের উপরি স্তর হলো থার্মোস্ফিয়ার। এই স্তরটি প্রায় 100 কিমি থেকে 400 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৈশিষ্ট্য কি রয়েছে? মেসোপোজ থেকে উপরের দিকে বায়ুর তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে, আর ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রার পরিমাণ 700 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বক্ষাংশ সীমানায় তাপমাত্রা 800 থেকে 1200 কি হয়, অর্থাৎ সেন্টিগ্রেড হয়। আচ্ছা, তারপরে যেটা প্রধান রয়েছে, এই স্তরের ঘনত্ব খুব কম এবং গ্যাসগুলিও খুব হালকা। গুরুত্ব কি? রেডিও তরঙ্গগুলি আয়নোস্ফিয়ারের ই স্তর বা অ্যাপেলিশিয়ান স্তর প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এর ফলে বেতারের সুযোগ ঘটে থাকে। সূর্য থেকে নির্গত এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মিকে বাধা দিয়ে জীবকুলকে রক্ষা করে চলেছে। কৃত্রিম উপগ্রহ কিছু অবস্থান করে আয়নোস্ফিয়ারের যে সমস্ত ধরনের ভাগ রয়েছে, তবে এগুলো তোমরা যখন যে নোটসটা দিব সেই নোটসটা দিয়ে তোমরা পড়ে নেবে, এগুলো আমি ডিটেলস পড়াচ্ছি না। ডি স্তর, ই স্তর, E1 স্তর, E2 স্তর, F1 এবং F2 স্তর, তো সমস্ত পিডিএফ এ দিয়ে দেবো, তোমরা সেগুলো একটু দেখে নেবে, পড়ে নেবে। আর লাস্ট রয়েছে জি স্তর। আচ্ছা, এক্সোস্ফিয়ার অবস্থান কি? বায়ুমণ্ডলে এই স্তরটি 640 কিলোমিটার উচ্চতার উপরে অবস্থিত, তবে এটি 500 থেকে 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য কি? এর উপরের অংশ তাপমাত্রা 5500
68°C। এখানে বায়ু স্তরের ঘনত্ব খুবই কম। এখানে হিলিয়াম, হাইড্রোজেন, পারমাণবিক অক্সিজেন এবং আণবিক নাইট্রোজেন বর্তমান থাকে। এরপরে কি রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার এটি এক্সোস্ফিয়ারের উপরে অবস্থিত। বৈশিষ্ট্য কি? এই স্তর কেবলমাত্র ইলেকট্রন আর প্রোটন দেখা যায়। সূর্য থেকে আগত সৌর রশ্মি এটা ম্যাগনেটোস্ফিয়ারে ধরা পড়ে। এই স্তরে যে অংশে পৃথিবীর চুম্বকীয় মানে পৃথিবীর যে চুম্বক রয়েছে সেটা এই স্তরে এই ছবিটা অনুযায়ী এই ছবিটা যদি কেউ দেখে ঠিক মতো তাহলে মোটামুটি সে একটা ধারণা পেয়ে যাবে কোন স্তর কোথায় রয়েছে এবং কিভাবে অবস্থান করেছে। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, এই সমস্তটা যেটা পড়ালাম তার পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সর্বোপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।